হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ফিজিক্যাল অপটিক্সের একদম খুব ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব এবং মোটামুটি আমাদের ফিজিক্যাল অপটিক্সের প্রায় শেষের পর্যায়ে আমরা চলে এসেছি। আজকের লেকচারে আমরা ডিফ্রেকশন গ্রেটিং নিয়ে আলোচনা করব। এরপরের লেকচারে আমরা পোলারাইজেশন নিয়ে আলোচনা করে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেব। তো আজকে খুব ছোট একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটা হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং বা অপবর্তন ঝাঁঝরি। আমরা নর্মালি ল্যাবে আমরা তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার জন্য, তারপর বিশ্লেষণী ক্ষমতা নির্ণয় করার জন্য, তারপর আলো বর্ণালী বিশ্লেষণ করার জন্য আমরা একটা অপটিক্যাল একটা ডিভাইস ব্যবহার করি, যে ডিভাইসটার নামই হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং। এখন কথা হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিংটা তৈরি করা হয় কিভাবে। ডিফ্র্যাকশন গ্রেটিংটা স্ট্রাকচার হচ্ছে যে একটা কাঁচপাত, এই কাঁচপাতের মধ্যে মেকানিক্যালি হীরকখণ্ড দিয়ে এরকম অসংখ্য ক্ষুদ্র 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 দূরত্বে, অসংখ্য ক্ষুদ্র 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 দূরত্বে এরকম দাগ টানা হয়। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্বে এরকম দাগ টানা হয় এবং তোমরা জেনে অবাক হবা যে আমি ধরে নিই এটা হচ্ছে 1 ইঞ্চ, তার মানে হচ্ছে 2.54 সেন্টিমিটার। 2.54 সেন্টিমিটার এই 1 ইঞ্চ দাগের মধ্যে 10 থেকে 15,000টা এরকম দাগ টানা হয়। 10 থেকে 15,000টা এরকম দাগ টানা হয়। সো ক্যান ইউ ইমাজিন যে 1 ইঞ্চির মধ্যে, তার মানে 2.54 সেন্টিমিটারের মধ্যে 10 থেকে 15,000 কত সূক্ষ্মভাবে এই দাগটা টানা হয়, শুধুমাত্র অপবর্তন ঝালর দেখার জন্য বা আমরা অন্যান্য এক্সপেরিমেন্ট ব্যাখ্যা করার জন্য আমরা এই ডিভাইসটা আমরা ব্যবহার করি। এবং এই ডিভাইসের দামও প্রচুর, এই অপটিক্যাল ডিভাইসের দামও প্রচুর। এক একটা ডিভাইসের দাম, আমরা যদি খুব ভালো জার্মানির ডিভাইসটা যদি কিনতে যাই, এক একটা ডিভাইসের দাম 6,000, 8,000, 10,000, 12,000, 15,000 পর্যন্ত। এই জাস্ট এই ছোট একটা কাজ পাত। সো কি করা হয় যে একটা এরকম একটা কাঁচপাত, একটা স্বচ্ছ কাঁচপাত, একটা স্বচ্ছ কাঁচপাতের এক পাশে আমরা একটা হীরকখণ্ড দিয়ে মেকানিক্যালি আমরা অসংখ্য এরকম ক্ষুদ্র 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 দাগ টেনে আমরা ডিফ্র্যাকশন গ্রেটিং তৈরি করি। তাহলে আমরা দাগটা টানি কেন? দাগটা টানি তার কারণ হচ্ছে অস্বচ্ছ অংশ তৈরি করার জন্য। ধরে নাও যে এটা হচ্ছে একটা কাঁচপাত, এই কাঁচপাতের মধ্যে আমরা দাগ টেনে, কাঁচপাতটা যেহেতু স্বচ্ছ ছিল, তো আমরা দাগ টেনে অস্বচ্ছ অংশ তৈরি করার চেষ্টা করি, অস্বচ্ছ অংশ তৈরি করার চেষ্টা করি। এবং দাগটা এত সূক্ষ্মভাবে টানতে হয়, প্রতি সেন্টিমিটারে প্রায় 6 থেকে 10,000-এর মতো দাগ টানা থাকে এবং প্রতি ইঞ্চিতে প্রায় 10 থেকে 15-16,000 পর্যন্ত দাগ টানা যায়। যত সূক্ষ্মভাবে দাগ টানা হয় সেটা ওই অপটিক্যাল ডিফ্র্যাকশন গ্রেটিংটার দাম তত বেশি হয়। সো আমরা এই যে আমরা এখানে দুইটা দাগ নিয়ে আমরা কনসিডার করি। এখানে দুইটা দাগের মাঝখানের যে অংশটুকু, সেই অংশটুকুকে বলা হয় চির বা স্লিট। সেটার প্রস্থটাকে আমরা বি ধরি এবং দাগের যে অংশটা, সেই অংশটাকে যদি আমরা এ ধরি, তাহলে গ্রেটিং কনস্ট্যান্টের ডেফিনেশন হচ্ছে, গ্রেটিং কনস্ট্যান্টের ডেফিনেশন হচ্ছে, বা এলিমেন্ট, গ্রেটিং এলিমেন্টও বলা হয় এটাকে, এলিমেন্টের ডেফিনেশন হচ্ছে একটা চিরের শুরু থেকে অপর চির পর্যন্ত যে দূরত্ব। তার মানে একটা চিরের শুরু হচ্ছে এখানে, একটা চিরের শুরু হচ্ছে এখানে, আর অপর চির পর্যন্ত যে দূরত্ব আমি ধরে নেই
এটা হচ্ছে আরেকটা দাগ। একটা তীরের শুরু থেকে অপর তীরের শুরু পর্যন্ত যে দূরত্ব, একটা তীরের শুরু থেকে অপর তীরের শুরু পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলা হয় গ্রেডিং কনস্ট্যান্ট। তার মানে একটা তীরের শুরু থেকে অপর তীরের শুরু পর্যন্ত দূরত্বের মধ্যে একটা তীর এবং একটা দাগ আছে, এবং তীরের প্রস্থটাকে যেহেতু আমরা বি দ্বারা কনসিডার করছি, তাহলে এটা হচ্ছে বি প্লাস এ। অথবা একটা দাগের শুরু থেকে অপর দাগ পর্যন্ত যে দূরত্ব, সেম এ প্লাস বি। সো গ্রেডিং কনস্ট্যান্টটাকে আমরা এ প্লাস বি দ্বারা ডিফাইন করি। ওকে, ফাইন। এখন আমরা একটু গ্রেডিং সম্পর্কে একটু ডেফিনেশনটা আমরা একটু ক্লিয়ার করি। গ্রেডিং হচ্ছে অস্বচ্ছ অংশ দিয়ে পৃথককৃত, অস্বচ্ছ অংশ দিয়ে পৃথককৃত, এই যে যেখানে দাগ টানছে সেটা হচ্ছে অস্বচ্ছ অংশ দিয়ে পৃথককৃত, সমদূরত্বে খুব কাছাকাছি, সমদূরত্বে খুব কাছাকাছি পরপর সাজানো সমান প্রস্থে, পরপর সাজানো সমান প্রস্থে। তার মানে চিরগুলির প্রস্থ সমান হবে, আবার দাগগুলির প্রস্থ সমান হবে, কিন্তু চিরের প্রস্থ এবং দাগের প্রস্থ পরস্পর সমান হওয়া জরুরি না, বা সেটা সমান হবে না। তার মানে অস্বচ্ছ অংশ দিয়ে পৃথককৃত সমদূরত্বে খুব কাছাকাছি, অস্বচ্ছ অংশ মানে হচ্ছে দাগ দ্বারা পৃথককৃত সমদূরত্বে, তার মানে দাগের প্রস্থগুলি সমান, চিরের প্রস্থগুলি সমান, সমান প্রস্থের খুব বেশি সংখ্যক চির সমান প্রস্থের, তার মানে চিরের প্রস্থগুলি সমান হবে খুব বেশি সংখ্যক চির, অনেক চির, যার সাহায্যে আলোর অপবর্তন সৃষ্টির মাধ্যমে, তার মানে এই ডিফ্র্যাকশন গ্রেডিং এর মাধ্যমে আমরা আলোর অপবর্তন সৃষ্টি করতে পারবো। আলোর অপবর্তনে আমরা কি বলেছিলাম? আলোর অপবর্তনে বলেছিলাম যে আমাদের যখন আলো কোনো ধার ঘেঁষে যখন যাবে তখন সে ডিফ্র্যাক্টেড হয়ে যাবে, তার মানে সে বেঁকে যাবে, তাই না? আচ্ছা, তো তার মানে আলো যখন এই স্বচ্ছ অংশের মধ্য দিয়ে প্রবেশ করবে, যেহেতু আমার ধারগুলি খুবই সূক্ষ্ম এবং এটা এতটাই সূক্ষ্ম যে চিরগুলির প্রস্থ অলমোস্ট আমাদের যে আপাতিত আলো, সেই আপাতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পারেবল বা তরঙ্গ দৈর্ঘ্যে প্রায় সমান হবে। তো সৃষ্টির মাধ্যমে বর্ণালী বিশ্লেষণ, আমরা বর্ণালী বিশ্লেষণ করব, আস্তে আস্তে আমরা দেখব, স্পেকট্রাম দেখব এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। আমরা এই ডিফ্র্যাকশন গ্রেডিং এর মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়, তাকেই ডিফ্র্যাকশন গ্রেডিং বলা হয়, তাকেই ডিফ্র্যাকশন গ্রেডিং বলা হয়। তার মানে আমরা কোনো একটা স্বচ্ছ কাচপাতের উপর আমরা হীরকখণ্ড দিয়ে মেকানিক্যালি আমরা অসংখ্য ক্ষুদ্র 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 দাগ আমরা এখানে সমান প্রস্থের দাগ দিয়ে, যেন দুইটা দাগের মাঝখানে আমাদের চিরগুলির প্রস্থ জন্য সমান হয়, খুব কেয়ারফুলি ভাবে আমরা এরকম দাগ টেনে আমরা অপবর্তন গ্রেডিং তৈরি করতে পারি। তো এই যে অপবর্তন গ্রেডিং আমরা তৈরি করব, এই অপবর্তন গ্রেডিং এর দাম, যেহেতু আমাদের এক একটা গ্রেডিং এর দাম অনেক দাম পড়ে, যার কারণে আমরা ল্যাবে সাধারণত আমরা প্রতিলিপি গ্রেডিং ব্যবহার করি। প্রতিলিপি গ্রেডিংটা হচ্ছে যে কোনো একটা গ্রেডিং এর উপর আমরা সেলুলয়েডের খুব পাতলা একটা আবরণ বসিয়ে দিই, তারপর ওই সেলুলয়েডের পাতলা আবরণটা ওই গ্রেডিং এর উপর পরে যেখানে স্বচ্ছ অংশ সেখানে স্বচ্ছ অংশ থেকে যায়, যেখানে অস্বচ্ছ অংশ সেখানে অস্বচ্ছ অংশ তৈরি করে। এর ফলে আমরা ওই সেলুলয়েডের যে স্ক্রিনটা, ওই সেলুলয়েডের স্ক্রিনটা আমরা কাচপাতের মধ্যে, দুইটা কাচপাতের মধ্যে আমরা স্যান্ডউইচ করে আমরা ওইটাকে ল্যাবে আমরা ব্যবহার করতে পারি। এই ধরনের গ্রেডিংকে বলা হয় প্রতিলিপি গ্রেডিং। তো অপবর্তন গ্রেডিং বা ডিফ্র্যাকশন গ্রেডিং, আমাদের দুই ধরনের ডিফ্র্যাকশন গ্রেডিং পাবো। একটা হচ্ছে সমতল নিঃসরণ গ্রেডিং, সমতল নিঃসরণ গ্রেডিং, এবং আরেকটা হচ্ছে প্রতিফলক গ্রেডিং, প্রতিফলন গ্রেডিং, প্রতিফলন গ্রেডিং, প্রতিফলন গ্রেডিং, এবং একটা হচ্ছে সমতল নিঃসরণ গ্রেডিং। আচ্ছা, আমরা তোমাদের লেভেলের জন্য, ইন্টারমিডিয়েট লেভেলের জন্য আমরা শুধুমাত্র সমতল নিঃসরণ গ্রেডিং নিয়ে আলোচনা করব। প্রতিফলন গ্রেডিং নিয়ে আমাদের খুব একটা বেশি আলোচনা নাই। প্রতিফলন গ্রেডিং আমরা অনেকভাবে তৈরি করতে পারি। আমরা তিনটা উপায়ে আমরা প্রতিফলন গ্রেডিং তৈরি করতে পারি। আমরা সমতল নিঃসরণ গ্রেডিং নিয়ে যেহেতু বিস্তারিত আলোচনা করবো, সেটা আমরা পরে আসতেছি। প্রতিফলন গ্রেডিং আমরা তিন ভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে রূপার প্রলেপ যুক্ত পৃষ্ঠে দাগ টেনে আমরা প্রতিফলন গ্রেডিং তৈরি করতে পারি।
নর্মালি একটা সারফেসের উপর যখন রূপার প্রলেপ থাকে, যেমন আমরা মিরর যখন আমরা ব্যবহার করি, মিররের ওই পাশে কিন্তু হচ্ছে লোকে রং দেওয়া থাকে বা রূপার প্রলেপ দেওয়া থাকে। তো রূপার প্রলেপ যখন দেওয়া থাকে তখন সেটা অস্বচ্ছ আবরণ হিসেবে আমরা কনসিডার করি। এর উপর যখন আমরা দাগ টেনে দিব, একটা কাঁচপাতের উপর যখন রূপার প্রলেপ দেওয়া থাকে তখন রূপার প্রলেপটাকে যদি আমরা অস্বচ্ছ আবরণ হিসেবে কনসিডার করি, এবং ওই রূপার প্রলেপের উপর যখন হচ্ছে লোকে আমরা দাগ টেনে দিব তখন সেখানে রূপার প্রলেপ থাকবে না, তখন সেটা স্বচ্ছ মাধ্যম হিসেবে কনসিডার আমরা করব। তো ওই যে দাগ টেনে আমরা সেখানে আমরা গ্রেডিং তৈরি করতে পারি। এখন রূপার প্রলেপে আলোক রশ্মি আপাতিত হয়ে যখন সে ব্যাক করবে, তার মানে সে প্রতিফলিত হবে, তখন সেটাকে আমরা গ্রেডিং আকারে আমরা কনসিডার করব এবং এটাকে আমরা প্রতিফলন গ্রেডিং আকারে আখ্যায়িত করব। তো প্রতিফলন গ্রেডিং এ ফোকাস করার জন্য এটাকে একটু এরকম উত্তল ভাবে কাঁচপাতটাকে আমরা উত্তল কাঁচপাতের উপর আমরা রূপার প্রলেপটাকে প্রতিফলন গ্রেডিং আকারে আমরা কনসিডার করি। এরকম সোজাসুজি বা এরকম সোজাসুজি সমতল কাঁচপাতের জন্য আমরা প্রতিফলন গ্রেডিংটা আমরা কনসিডার করি না। সেখানে আমরা যে প্রতিফলন গ্রেডিংটা আমরা কনসিডার করব বা রূপার প্রলেপযুক্ত পৃষ্ঠে দাগ টেনে যে প্রতিফলন গ্রেডিংটা আমরা তৈরি করব, সেটা এরকম উত্তল আকারে থাকবে। আচ্ছা, এরপর চকচকে ধাতব পৃষ্ঠে দাগ টেনে, চকচকে ধাতব পৃষ্ঠে দাগ টেনে আমরা প্রতিফলন গ্রেডিং তৈরি করতে পারি। আরেকটা হচ্ছে, তোমরা অনেক সময় খেয়াল করে দেখবা, তোমরা প্র্যাকটিক্যালেও দেখতে পারো যে সিডি বা ডিভিডি যখন আলোর অপোজিটে যখন তুমি তাকে নিয়ে যখন তুমি দেখবে, তখন দেখবে যে সিডি বা ডিভিডির যে চকচকে যে অংশটা, সেই চকচকে অংশে কিন্তু তোমরা আলোর একটা স্পেকট্রাম দেখতে পারবে। সেটাও কিন্তু তোমার ডিফ্রেকশনের কারণে হয়, কারণ ওই চকচকে অংশে অসংখ্য ক্ষুদ্র 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 দাগ টানা হয়, এবং ওই যে দাগ টানার জন্য সেটাও হচ্ছে লোকে অলমোস্ট একটা প্রতিফলন গ্রেডিং আকারে ক্রিয়া করতেছে। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমতল নিঃসরণ গ্রেডিং। সমতল নিঃসরণ গ্রেডিং মানে হচ্ছে যে একটা সমতল কাঁচপাত, এই সমতল কাঁচপাতের উপরে আমরা হীরকখণ্ড দিয়ে দাগ টানবো। যেখানে দাগ টানা থাকবে সেটা অস্বচ্ছ অংশ, যেখানে দাগ টানা থাকবে না সেটা স্বচ্ছ অংশ। এই স্বচ্ছ অংশে যখন আলোক রশ্মি আপাতিত হবে তখন আলোক রশ্মি ট্রান্সমিট করবে, তার মানে ওই যে ধারযুক্ত অংশে যখন আলোক রশ্মি আপাতিত হবে তখন সে ডিফ্রেক্টেড হয়ে যাবে, যেটা কিনা আমরা ডিফ্রেকশনে বিস্তারিত আমরা আলোচনা করে আসছি। সো এটাই হচ্ছে আমাদের সমতল নিঃসরণ গ্রেডিং, এবং আজকের আলোচনা হচ্ছে সমতল নিঃসরণ গ্রেডিং সম্পর্কিত। সমতল নিঃসরণ গ্রেডিং এ যে চিরগুলি দেখা যাচ্ছে, এই যে দুইটা দাগের মাঝখানে যে চিরগুলি দেখা যাচ্ছে, সেই চিরগুলির যে প্রস্থটা, সেই প্রস্থটা হচ্ছে আপাতিত আলোর ওয়েভলেন্থের সাথে কম্পারেবল। তার মানে আপাতিত আলোর ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় সমান হবে। এখানে আমরা কিছু জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে যে একটা চিরের শুরু থেকে অপর চিরের শুরু পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে আমরা গ্রেডিং এলিমেন্ট বা গ্রেডিং কনস্ট্যান্ট বলেছি। এবং একটা চিরের শুরুর যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে যদি আমি এ ধরি, অপর চিরের শুরুর যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে যদি আমরা বি ধরি, তাহলে একটা চিরের শুরুর পয়েন্টটাকে যদি আমরা এ ধরি এবং অপর চিরের শুরুর পয়েন্টটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ এবং বি এদের দুজনকে বলা হয় অনুরূপ বিন্দু। তার মানে একটা চিরের শুরু এবং অপর চিরের শুরু যে পয়েন্ট দুটা, সেই পয়েন্টের যে জোড়াদ্বয়, সেই জোড়াদ্বয়কে বলা হয় অনুরূপ বিন্দু। ঠিক একই রকম ভাবে একটা দাগের শুরুর পয়েন্ট, এটা যদি সি হয়, এবং অপর দাগের শুরুর পয়েন্ট এটা যদি ডি হয়, তাহলে সি এবং ডি এরাও হচ্ছে অনুরূপ বিন্দু। একটা দাগের শুরু এবং অপর দাগের শুরুর যে পয়েন্ট, সেটাও হচ্ছে অনুরূপ বিন্দু। একটা চিরের শুরু এবং অপর চিরের শুরুর যে পয়েন্ট, সেটাও হচ্ছে অনুরূপ বিন্দু। ওকে, ফাইন। তাহলে আমাদের গ্রেডিং কনস্ট্যান্ট নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। গ্রেডিং কনস্ট্যান্টটা হচ্ছে যে একটা চিরের শুরু থেকে অপর চিরের শুরু পর্যন্ত, বা একটা দাগের শুরু থেকে অপর দাগের শুরু পর্যন্ত যে দূরত্বটা, সেটাকেই বলা হচ্ছে গ্রেডিং এলিমেন্ট বা গ্রেডিং কনস্ট্যান্ট। ওকে, ফাইন। তাহলে গ্রেডিং এলিমেন্টটাকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাহলে ডি সমান সমান এ প্লাস বি। তাহলে আমরা বলতে পারি এ প্লাস বি দৈর্ঘ্যে দাগ বা চির সংখ্যা কয়টা?
একটি। এ প্লাস বি দৈর্ঘ্যে দাগ বা চিরের সংখ্যা কয়টা? একটা। যেমন ধরো আমি কনসিডার করে নিই, এটা হচ্ছে দাগ, এটা হচ্ছে একটা দাগ, তাহলে দুই দাগের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বি, আর একটা দাগের প্রস্থ হচ্ছে এ। তার মানে চিরের দৈর্ঘ্য হচ্ছে বি এবং চিরের প্রস্থ হচ্ছে বি এবং দাগের প্রস্থ যদি এ হয়, তাহলে এ প্লাস বি দৈর্ঘ্য কতটুকু? এ প্লাস বি দৈর্ঘ্য হচ্ছে একটা দাগের শুরু থেকে অপর দাগের শুরু পর্যন্ত যে দূরত্ব, একটা দাগের শুরু থেকে অপর দাগের শুরু পর্যন্ত যে দূরত্ব, সেটাই হচ্ছে আমাদের এ প্লাস বি। তাহলে একটা দাগের শুরু থেকে অপর দাগের শুরু পর্যন্ত যে দূরত্ব, সেটা যদি এ প্লাস বি হয়, তাহলে এ প্লাস বি দৈর্ঘ্যে দাগ সংখ্যা কয়টা? একটা। এ প্লাস বি দৈর্ঘ্যে চির সংখ্যা কয়টা? একটা, তাই না? এ প্লাস বি দৈর্ঘ্যটা হচ্ছে এতটুকু, এ প্লাস বি দৈর্ঘ্য। তাহলে এ প্লাস বি দৈর্ঘ্যে আমার দাগ সংখ্যা কয়টা? একটা। এ প্লাস বি দৈর্ঘ্যে চির সংখ্যা কয়টা? একটা। ওকে, তাহলে এ প্লাস বি দৈর্ঘ্যে দাগ বা চির সংখ্যা যদি একটি হয়, তাহলে একক দৈর্ঘ্যে দাগ বা চির সংখ্যা কয়টা হবে? 1 ডিভাইডেড বাই এ প্লাস বি, 1 ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে একক দৈর্ঘ্যে যে দাগ বা চির সংখ্যা, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা। তাহলে আমরা এখানে দুইটা ফর্মুলা পেলাম, একটা হচ্ছে ডি ইকুয়ালস টু এ প্লাস বি and n equals to 1 by a plus b. 1 by a plus b. Okay? Fine. তাহলে আমাদের নর্মালি গ্রেডিং এর ক্ষেত্রে আমরা যদি তোমরা গ্রেডিং ল্যাবে যদি তোমরা দেখো, তাহলে সেক্ষেত্রে দেখবা যে মোটামুটি আমাদের 5 সেন্টিমিটারে 6000 থেকে 10,000 পর্যন্ত এতটি দাগ থাকতে পারে পার সেন্টিমিটারে। আবার 10,000 থেকে 15,000 দাগ থাকতে পারে পার ইঞ্চিতে। দাগ বা চিরের সংখ্যা যত বেশি হবে, একটা গ্রেটিং এর দাম ওই অনুপাতে চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব গ্রেটিং এর মাধ্যমে কিভাবে আমরা অপবর্তন ঝালর দেখতে পারবো। একটু খেয়াল করে দেখো, রিফ্র্যাকশন গ্রেটিং করার আগে আমরা ইয়ং এর দ্বিচির তত্ত্ব পড়ে আসছি, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমরা পড়ে আসছি বিস্তারিতভাবে। সেখানে কি হয়েছিল? সেখানে হচ্ছে তরঙ্গগুলি ইন্টারফারেন্স হয়েছে, ইন্টারফারেন্স হওয়ার ফলে সেখানে আমরা অপবর্তন ঝালর দেখতে পেয়েছি, ঠিক না? এবং অপবর্তন ঝালরগুলির প্রস্থ আলোক উজ্জ্বল অঞ্চলের প্রস্থ এবং অন্ধকার অঞ্চলের প্রস্থ সমান ছিল। ঠিক একই রকম ভাবে যখন আমরা ডিফ্র্যাকশনে যখন আমরা আলোচনা করেছি, তখন ডিফ্র্যাকশনে আমরা একক চিরের দরুন অপবর্তন দেখেছি এবং সেখানে যেহেতু চির একটা ছিল, যার কারণে ওই চিরের উপর আপাতিত তরঙ্গ মুখে প্রত্যেকটা বিন্দু গৌণ তরঙ্গ রূপে ক্রিয়া করত এবং ওই গৌণ তরঙ্গ গুলি পরস্পর পরিপাতনের ফলে সেখানে আমাদের অপবর্তন ঝালর তৈরি হতো, ওকে, সেখানে আমাদের অপবর্তন ঝালর তৈরি হতো। এখন আমরা ডিফ্লেকশন গ্রেটিং এ আমরা এখানে এন স্লিট দেখব, এন স্লিট আমরা 2 স্লিটস দেখছি, যেটা কিনা আমরা ইন্টারফারেন্স আলোচনা করছি, ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আলোচনা করে আসছি। তারপর হচ্ছে আমরা 1 স্লিট দেখছি, যেটা কিনা আমরা ডিফ্র্যাকশন আলোচনা করে আসছি। এখন আমরা এন স্লিট নিয়ে আমরা আলোচনা করব এবং এন স্লিট নিয়ে আলোচনা, এন স্লিট যে ডিভাইসটাতে থাকে সেটার নামই হচ্ছে ডিফ্র্যাকশন গ্রেটিং বা অপবর্তন ঝালর। কথা ক্লিয়ার? সো আমরা একটু দেখি, এখানে আমরা সোর্স অফ লাইট, যেহেতু আমরা রেড কালার ব্যবহার করছি, আমরা ধরে নিলাম যে এই সোর্সটা হচ্ছে লাল আলোক বর্ণের, এই সোর্সটা হচ্ছে লাল আলোক বর্ণের। এখান থেকে আলোক রশ্মি আপতিত হচ্ছে, আমরা একটু চিত্রটার দিকে তাকাই। এরপর হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি চিত্র আবার অঙ্কন করবো। এই এস থেকে আলোক রশ্মি আপতিত হচ্ছে লেন্সের উপর। আচ্ছা, লেন্সের উপর যখন আলোক রশ্মি আপতিত হচ্ছে, তখন এই সোর্সটা যদি এই উত্তর লেন্সের, বা এটাকে আমি এল ধরি, এই লেন্সটাকে আমরা এল প্রাইম ধরি, এই এল লেন্সের যদি ফোকাসে থাকে, তাহলে এখান থেকে নির্গত, যেহেতু এটা বিন্দু উৎস হিসেবে আমরা কনসিডার করছি, এখান থেকে নির্গত আলোক রশ্মিগুলি প্রতিসরণের পর পরস্পর সমান্তরাল হয়ে যাবে। যেহেতু রশ্মিগুলি পরস্পর সমান্তরাল হয়েছে, যার কারণে আমরা একটু রশ্মিগুলি যেহেতু পরস্পর সমান্তরাল হয়েছে, এটা যদি উত্তর লেন্স হয়,
রশ্মিগুলি যেহেতু পরস্পর পরস্পর সমান্তরাল হয়েছে, তার মানে রশ্মি এবং তরঙ্গ মুখ যেহেতু পরস্পর পরস্পরের সাথে পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি, তার মানে রশ্মিগুলি যেহেতু পরস্পর পরস্পর সমান্তরাল, তার মানে এই রশ্মিগুলির দ্বারা যে তরঙ্গ মুখের তৈরি হবে সেই তরঙ্গ মুখটা হবে সমতল তরঙ্গ মুখ। ওকে, ফাইন। তাহলে এই সমতল তরঙ্গ মুখ আমাদের একটু আমরা রাফে আঁকার চেষ্টা করি। একটু খেয়াল করে দেখো। তার মানে এই এস উৎস থেকে যখন আলোক রশ্মিগুলি এই এল উত্তর লেন্সের উপর যখন আপাতিত হয়েছে, এই সোর্সটা যেহেতু এই এল উত্তর লেন্সের ফোকাসে আছে, যার কারণে প্রতিসরণের পর সেটা পরস্পর পরস্পর সমান্তরাল হয়ে যাবে। এবং সমান্তরাল যদি হয়, তাহলে এই সমান্তরাল আলোক রশ্মিগুলি আমরা জানি যে এই সমান্তরাল আলোক রশ্মিগুলি আবার তার সাথে যে তরঙ্গ মুখটা তৈরি হবে, সেই তরঙ্গ মুখটা হবে এই আলোক রশ্মির সাথে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, এই আলোক রশ্মির সাথে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। এই তরঙ্গ মুখটা যখন এই অপবর্তন গ্রেটিং এর চিরগুলির উপরে এসে পড়বে, একটু খেয়াল করার চেষ্টা করো, চিরগুলির উপরে এসে পড়বে, তখন এই তরঙ্গ মুখের প্রত্যেকটা বিন্দু গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে। আমি ধরে নিলাম এই তরঙ্গ মুখের এই অংশটা এটার উপর আসলো, এই যে নীল মার্ক করা যেটা দেখা যাচ্ছে, নীল মার্ক করা যেটা, তাহলে আমি লাল দিয়ে আঁকি। তাহলে এই তরঙ্গ মুখের এই অংশটা ধরো এই চিরের উপর আসলো, আবার এই তরঙ্গ মুখের এই অংশটা ধরো এই চিরের উপর আসলো, আর এই দুইটা তো আটকে যাচ্ছে। এটা হচ্ছে চির, এটা হচ্ছে চির, এই লাল অংশটুকু হচ্ছে চির আর কালো অংশটুকু হচ্ছে আমাদের দাগ। তার মানে এটা হচ্ছে আটকে যাচ্ছে, এটা আটকে যাচ্ছে, এটা আটকে যাচ্ছে। শুধুমাত্র এই তরঙ্গ মুখের এই দুইটা অংশই এই চিরের উপর এসে আপতিত হচ্ছে, এবং এই তরঙ্গ মুখের এই অংশটুকু থেকে গৌণ তরঙ্গ সৃষ্টি হবে। এভাবে গৌণ তরঙ্গ সৃষ্টি হয়, একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের সমতল তরঙ্গ মুখ, এরা হচ্ছে চির, এই যে চির, এই যে চির, এটা হচ্ছে চির, এটা হচ্ছে চির, চির, এই যে। তার মানে এই সমতল তরঙ্গ মুখ যখন এই আলো রিফ্লেকশন গ্রেডিং এর উপর এসে যখন পড়তেছে, তখন সম্পূর্ণ অংশ তার চিরের উপর পড়বে না, শুধুমাত্র এই অংশটুকু চিরের উপর পড়বে, এই অংশটুকু চিরের উপর পড়বে। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এই তরঙ্গ মুখের এই অংশটুকু যখন চিরের উপর এসে পড়তেছে, তখন এই তরঙ্গ মুখের প্রত্যেকটা বিন্দু পরবর্তী তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে, এই তরঙ্গ মুখের প্রত্যেকটা বিন্দু পরবর্তী তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে। তার মানে আলোক রশ্মিগুলি ডিফ্র্যাক্টেড হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। ঠিক প্রত্যেকটা চির থেকে এরকম আলোক তরঙ্গ মুখ, সমতল আলোক তরঙ্গ মুখ আপতিত হওয়ার পরে তারা কি হয়ে যাচ্ছে, ছড়িয়ে পড়তেছে। তো যদি ছড়িয়ে পড়ে, তাহলে এখান থেকে এই আলো, এই আলো, এই আলো, এখান থেকে এই আলো, এই আলো, এই আলো। একটু খেয়াল করে দেখো, আমরা এখন অনেকগুলি রশ্মি আমরা পেয়ে গেলাম, আমরা এখন সেট কনসিডার করি। সবগুলি রশ্মি তো আর এট এ টাইম আমরা কনসিডার করতে পারবো না, আমরা সেটগুলি কনসিডার করি। কি কি সেট? আমরা সমতল আলোক তরঙ্গগুলির বা আলোক রশ্মিগুলির আমরা সেট কনসিডার করি। এটা হচ্ছে ধরো 1 নাম্বার, এটার সাথে সমান্তরাল আছে এটার 1 নাম্বার, এটাকে আমি 1 প্রাইম ধরলাম। এটা ধরো 2 নাম্বার আলোক রশ্মি, এটার সাথে সমান্তরাল আছে এটা, তার মানে 2 প্রাইম হলো এটা। এটা ধরো 3 নাম্বার, এটার সাথে সমান্তরাল আছে এটা, তার মানে 3 প্রাইম। তার মানে একটু খেয়াল করে দেখো,
একের সাথে 1 প্রাইম, 1 এর সাথে 1 প্রাইম হচ্ছে সমান্তরাল, এটা একটা সেট। 2 এর সাথে 2 প্রাইম হচ্ছে এটা একটা সেট। 3 এর সাথে 3 প্রাইম হচ্ছে এটার একটা সেট। আবার নিচে যদি আরো চিপ থাকে তাহলে 2 1 ডাবল প্রাইম, 2 ডাবল প্রাইম, 3 ডাবল প্রাইম, 1 ট্রিপল প্রাইম, 2 ট্রিপল প্রাইম, 3 ট্রিপল প্রাইম। তার মানে এই যে সেটগুলি সমতল আলোক তরঙ্গ গুচ্ছের সেটগুলোকে নিয়ে আমরা একটা পয়েন্টে আপাতিত করব বা উপরিপাতন করব, আবার অন্য সমতল তরঙ্গ গুচ্ছের সেট নিয়ে আমরা আরেকটা পয়েন্টে উপরিপাতন করব। কথা কি বুঝে গেছে? সো এই হচ্ছে আমাদের মেইন কনসেপ্টটা। এখন আসো, যখন এর উপর আপাতিত হলো তখন কি হলো? এখান থেকে আলোক রশ্মি, ধরো যেহেতু সমতল আলোক তরঙ্গ গুচ্ছ, যার কারণে আমার এখানে যে উত্তর লেন্সটা আমরা ব্যবহার করতেছি সেই উত্তর লেন্সটা শুধুমাত্র আলোক রশ্মিগুলোকে ফোকাস করার জন্য, ফোকাস করে একটা বিন্দুতে মিলিত করার জন্য। তার মানে এই উত্তর লেন্সটা কি করলো? এই আলোক রশ্মিগুলাকে একটা বিন্দুতে নিয়ে গিয়ে মিলিত করলো। এখানে উত্তর লেন্সের কাজ শুধুমাত্র কি? তাকে ফোকাস বিন্দুতে মিলিত করা। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে আলোক রশ্মিগুলি যে লেন্সের উপর আপাতিত হলো, এদের মধ্যে কি কোনো পথ পার্থক্য আছে? ডেফিনেটলি নাই, এদের মধ্যে কোনো পথ পার্থক্য নাই। যেহেতু এদের মধ্যে কোনো পথ পার্থক্য নাই, তার মানে এদের মধ্যে যেহেতু কোনো পথ পার্থক্য নাই, ওই যে আমরা ডিফ্র্যাকশনে দেখে আসছি যে অনুরূপ বিন্দুগুলা থেকে নির্গত আলোক রশ্মিগুলি, ওই যে অনুরূপ বিন্দু, এক একটা সেট অনুরূপ বিন্দুগুলা থেকে নির্গত আলোক রশ্মিগুলির মধ্যকার কোনো পথ পার্থক্য থাকে না। তার মানে এই অনুরূপ বিন্দুগুলা থেকে নির্গত আলোক রশ্মিগুলির কোনো পথ পার্থক্য থাকবে না। তার মানে ডেফিনেটলি এখানে কি হবে? এখানে ডেল এক্স অনুরূপ বিন্দুগুলা, তার মানে এটা এবং এটা 1 প্রাইম, এটা এবং এটা 2 প্রাইম। তার মানে আমি অনুরূপ বিন্দুগুলা থেকে নির্গত আলোক রশ্মিগুলির যেহেতু কোনো পথ পার্থক্য থাকতেছে না, এখানে তো আমাদের হাজার হাজার চির আছে, তাই না? আমরা এখানে শুধুমাত্র 2-3টা চিহ্ন নিয়ে আলোচনা করতেছি। সো এইখানে আলোক রশ্মি আপাতিত হওয়ার জন্য এদের মধ্যে অনুরূপ বিন্দুগুলা থেকে নির্গত আলোক রশ্মিগুলির কোনো পথ পার্থক্য থাকবে না। যেহেতু কোনো পথ পার্থক্য থাকবে না, এটা আমি প্রথম রশ্মি ধরি, এটা আমি নিচের দিক থেকে প্রথম রশ্মি ধরি। তার মানে এটা যদি 1 হয়, এটা যদি 1 প্রাইম হয়, এদের মধ্যে কোনো পথ পার্থক্য নেই। এটা যদি 2 হয়, এটা যদি 2 প্রাইম হয়, এদের মধ্যে কোনো পথ পার্থক্য নেই। তার মানে এখানে পথ পার্থক্য 0 বিশিষ্ট যে আলোক রশ্মিগুলি আসবে সেটা এই ও বিন্দুতে মিলিত হবে। যেহেতু ও বিন্দুতে মিলিত হয়েছে, এদের মধ্যে কোনো পথ পার্থক্য নেই, তার মানে তাদের মধ্যে কোনো দশা পার্থক্য নাই। যেহেতু কোনো দশা পার্থক্য নাই, তার মানে সেখানে সে সেন্ট্রাল ব্রাইট তৈরি করবে। তার মানে আমরা সামেশন কি টানতে পারি, সামারাইজ কি টানতে পারি? সেটা হচ্ছে চিরগুলোর উপর আপাতিত নন ডিফ্রেক্টেড যে রেগুলি আছে, এগুলো কিন্তু ডিফ্রেক্টেড হয় নাই। আলোক রশ্মি এর উপর আপাতিত হয়ে সোজাসুজি চলে গেছে। তার মানে এটা কি? এটা হচ্ছে অপবর্তিত না। আলোক রশ্মি এই চিরের উপর আপাতিত হয়ে সোজাসুজি চলে গেছে, অপবর্তিত না। নন ডিফ্রেক্টেড যে আলোক রশ্মিগুলি লেন্সের উপর পড়তেছে, সেই লেন্সটা তাকে একটা ফোকাস বিন্দুতে মিলিত করতেছে, যে ফোকাস বিন্দুতে উপরিপাতিত আলোক তরঙ্গগুলির কোনো পথ পার্থক্য নাই। যেহেতু কোনো পথ পার্থক্য নাই, তার মানে কোনো দশা পার্থক্য নাই। যেহেতু দশা পার্থক্য নাই, তার মানে সেখানে একটা সেন্ট্রাল ব্রাইট তৈরি করবে। তার মানে এখানে ও বিন্দুটা হচ্ছে একটা সেন্ট্রাল ব্রাইট। এটা হচ্ছে অপবর্তিত না আলোক রশ্মিগুলি দ্বারা সেন্ট্রাল ব্রাইট তৈরি হলো। এখন হচ্ছে যদি অপবর্তিত হইতো তাহলে কি হইতো? তাহলে এখন দেখো, অপবর্তিত যেমন এই যে 1 নাম্বার আলোক রশ্মি, 2 নাম্বার আলোক রশ্মি, 3 নাম্বার, এগুলো সবই হচ্ছে অপবর্তিত আলোক রশ্মি। আমরা এখন অপবর্তিত আলোক রশ্মিগুলো নিয়ে একটু দেখার চেষ্টা করব। তাহলে একটু খেয়াল করো, আচ্ছা এখন আমরা অপবর্তিত আলোক রশ্মির গুচ্ছ নিয়ে আমরা সেখানে পি বিন্দুতে আমরা উজ্জ্বল বিন্দু তৈরি করবে না অন্ধকার বিন্দু তৈরি করবে, সেটা আমরা কন্ডিশন হিসেবে দেখব। উপরিপাতনের ফলে পি বিন্দুতে উজ্জ্বল বিন্দু না অন্ধকার বিন্দু সৃষ্টি করবে, সেটা আমরা দেখব। তাহলে কি বললাম? আমরা একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অপবর্তিত নয় আলোক রশ্মিগুলি কোনো পথ পার্থক্য না থাকার কারণে ও বিন্দুতে সে সেন্ট্রাল ব্রাইট তৈরি করছে। এখন অপবর্তিত
হয়ে আলোক রশ্মির যে গুচ্ছগুলি, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ নিচ্ছে কিন্তু, কারণ হচ্ছে আমরা একটু আগে দেখে আসছি যে তরঙ্গ মুখের শুধুমাত্র আমরা গুচ্ছগুলো নিয়ে কাজ করতেছি, সমান্তরাল গুচ্ছগুলো নিয়ে কাজ করতেছি। সো আমাদের অপবর্তিত আলোক রশ্মিগুলি যখন এল প্রাইম লেন্সের উপর যখন পড়তেছে, তখন এরা পরস্পরের উপর পরিপাতিত হয়ে পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার তৈরি করতেছে সেটা আমরা কন্ডিশন অনুসারে দেখার চেষ্টা করব। তাহলে একটু খেয়াল করে দেখো, এ এবং বি এটা হচ্ছে চির, এবং চিরের প্রস্থ হচ্ছে বি, বি এবং সি এটা হচ্ছে দাগ, এবং দাগের প্রস্থ হচ্ছে এ। এ থেকে আলোক রশ্মি তার মূল গতিপথ থেকে থিটা কোণে অপবর্তিত হয়ে এল প্রাইম লেন্সের উপর গিয়ে পড়লো, থিটা কোণে অপবর্তিত হয়ে এল প্রাইম লেন্সের উপর গিয়ে পড়লো। বি থেকে আলোক রশ্মি, যেহেতু আমরা সমান্তরাল আলোক রশ্মিগুলো নিয়ে কনসিডার করতেছি, যার কারণে বিও আলোক রশ্মির গতিপথের সাথে থিটা ডিগ্রি কোণে অপবর্তিত হয়ে এল প্রাইম লেন্সের উপর গিয়ে পড়লো। সিও আলোক রশ্মির গতিপথ থেকে থিটা ডিগ্রি কোণ অতিক্রম করে এল প্রাইম লেন্সের উপর গিয়ে পড়লো। ডিও থিটা কোণ অতিক্রম করে এল প্রাইম লেন্সের ই থিটা কোণ অতিক্রম হয়ে এল প্রাইম লেন্সের উপর পড়লো। এফ থিটা ডিগ্রি কোণ অতিক্রম করে, মানে মূল গতিপথ থেকে থিটা ডিগ্রি কোণে ডিফ্র্যাক্টেড হয়ে এল প্রাইম লেন্সের উপর গিয়ে আপাতিত হলো। এটা সবগুলোই হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। আচ্ছা, সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ। এখন কথা হচ্ছে যে এই যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যখন এল প্রাইম লেন্সের উপর যখন আপাতিত হলো, তখন পি বিন্দুতে যাওয়ার জন্য, বা এই যে রশ্মিগুলির অবশ্যই এখানে তাদের মধ্যে পথ পার্থক্য আছে, কারণ প্রত্যেকটা রশ্মি একই পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করে এল প্রাইম লেন্সের উপর গিয়ে আপাতিত হয় নাই। এ যতটুকু দূরত্ব এ থেকে ডিফ্র্যাক্টেড রেটা যতটুকু দূরত্ব অতিক্রম করে গেছে, বি থেকে ডিফ্র্যাক্টেড রেটা তার থেকে বেশি দূরত্ব অতিক্রম করে গেছে, সি থেকে ডিফ্র্যাক্টেড রেটা তার থেকে বেশি দূরত্ব, ডি থেকে তার থেকে বেশি, ই থেকে তার থেকে বেশি দূরত্ব অতিক্রম করে লেন্সের উপর আপাতিত হয়েছে। তো সো তাদের মধ্যে অবশ্যই একটা পথ পার্থক্য আছে। তাহলে এই পথ পার্থক্যের উপর নির্ভর করে পি বিন্দুতে উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দু সৃষ্টি হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এ এবং বি এর এটা যদি থিটা হয়, ডেফিনেটলি আমার এটাও থিটা হবে। এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা হবে। এটা আমরা ব্যতিচার প্লাস হচ্ছে আমরা ডিফ্র্যাকশন এগুলো আমরা বিস্তারিত আলোচনা করে আসছি কেন এটা থিটা হয়। তো এখন আমরা এটার আলোচনায় যাব না। তো এটা যদি থিটা হয় তাহলে এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা যদি থিটা হয় এবং এতটুকু দৈর্ঘ্য যদি বি হয়, তাহলে এটা কি হবে? বি সাইন থিটা। ওকে, এটা যদি সি হয় এবং এতটুকু দৈর্ঘ্য যদি এ হয়, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে বি, এতটুকু দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এটা কি হবে? বি প্লাস এ ইন্টু সাইন থিটা, তাই নাকি? এটা থিটা, এতটুকু হচ্ছে বি, তাহলে এই দূরত্বটা হবে বি সাইন থিটা। এটা যদি এ হয় তাহলে এই দূরত্বটা হবে বি প্লাস এ সাইন থিটা। আমরা সেই ত্রিকোণমিতিক ফর্মুলা অনুসারে এটা আমরা খুব ইজিলি ব্যাখ্যা করতে পারি, তাই না? এটা যদি লম্ব হয়, ওকে, এটা লম্ব, এটা লম্ব, তার মানে এটা কি হবে? এটা হবে বি প্লাস এ সাইন থিটা। এই টোটাল দূরত্বটা হচ্ছে বি প্লাস এ, তার মানে এটা থিটা, এটা থিটা, এই টোটাল দূরত্বটা হচ্ছে বি প্লাস এ, তার মানে এটা এই লেনটা হবে বি প্লাস এ ইন্টু সাইন থিটা, বি প্লাস এ ইন্টু সাইন থিটা। আমরা সাইন থিটা লম্ব বাই অতিভুজের ফর্মুলা থেকে এটা খুব ইজিলি আমরা বের করতে পারি। যাই হোক, তো এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, এর অনুরূপ বিন্দুটা কোনটা হবে? এর অনুরূপ বিন্দুটা হবে সি। অনুরূপ বিন্দু আমরা বলে আসছিলাম এ প্লাস বি দূরত্বে সবসময় অনুরূপ বিন্দু তৈরি হয়। তাহলে এর অনুরূপ বিন্দু হচ্ছে সি, তাহলে বি এর অনুরূপ বিন্দু কি? ডি, কারণ বি থেকে এ প্লাস বি দূরত্বে কে আছে? বি থেকে এ প্লাস বি দূরত্বে আছে ডি। এ থেকে এ প্লাস বি দূরত্বে কে আছে? এ থেকে এ প্লাস বি দূরত্বে আছে সি। তার মানে এ ও সি এর মধ্যে পথ পার্থক্য হচ্ছে এ প্লাস বি সাইন থিটা। ঠিক একই রকম ভাবে বি
ও ডি এদের পথ পার্থক্য কত? বি ও ডি এর পথ পার্থক্য হচ্ছে বি আর মাইনাস বি এম। একটু খেয়াল করে দেখো, বি এবং ডি এর পথ পার্থক্য ডি আর মাইনাস বি এম। ওকে, ডি আর মাইনাস বি এম। তাহলে ডি আর কত হবে? ডি আর হবে বি প্লাস এ প্লাস বি সাইন থিটা মাইনাস বি এম কত? বি এম হচ্ছে বি সাইন থিটা, বি সাইন থিটা। তাহলে এখান থেকে একটা বি সাইন থিটা একটা বি সাইন থিটা কাটাকাটি, তাহলে কি থাকতেছে? এ প্লাস বি সাইন থিটা। তাহলে একটু খেয়াল করে দেখো, সকল অনুরূপ বিন্দুগুলোর মধ্যে পথ পার্থক্য কিন্তু সেম। এ আর সি এর পথ পার্থক্য হচ্ছে সিএন, সিএন হচ্ছে এ প্লাস বি সাইন থিটা। বি আর ডি এর পথ পার্থক্য হচ্ছে, তাহলে এ আর ডি এর পথ পার্থক্য কি বলতো? ডি আর। তাহলে বি আর ডি এর পথ পার্থক্য কত হবে? ডি আর মাইনাস বি এর। তাহলে ডি আর এর জন্য কত? ডি আর এর জন্য হচ্ছে বি প্লাস এ প্লাস বি সাইন থিটা, আর বি এম এর জন্য হচ্ছে বি সাইন থিটা। তার মানে বি সাইন থিটা কাটাকাটি গেলে পরে এ প্লাস বি সাইন থিটা। ওকে, গুড। তাহলে দেখো, প্রত্যেকটা অনুরূপ বিন্দু দ্বয়ের মধ্যে পথ পার্থক্য হচ্ছে সেম। এখন আসো উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দু সৃষ্টির শর্ত। উজ্জ্বল বিন্দুকে আমরা ধরে নিই চরম, এটা আরেকটা নাম চরম, চরমের শর্ত। এই ডিফ্র্যাক্টেড রেগুলার কি হয়েছে? এই ডিফ্র্যাক্টেড রেগুলার ব্যতিচার সংঘটিত হয়েছে। তাহলে ডিফ্র্যাক্টেড রেগুলার যদি ব্যতিচার সংঘটিত হয়, ব্যতিচার সংঘটিত হওয়ার শর্ত যেন কি ছিল? ব্যতিচার সংঘটিত হওয়ার শর্ত ছিল পথ পার্থক্য যদি এন ল্যামডা হয় তাহলে উজ্জ্বল বিন্দু, আর পথ পার্থক্য যদি ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয় তাহলে অন্ধকার বিন্দু। তাহলে সেক্ষেত্রে পি বিন্দুতে চরম তখনই হবে যখন পথ পার্থক্য এন ল্যামডা সমান হবে। একদম ব্যতিচারের যে শর্তটা ঠিক ওই শর্ত। ঠিক একই রকম ভাবে অবমের শর্ত কি? অবমের শর্ত হচ্ছে পথ পার্থক্য যদি সাইন থিটা যদি ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয়। এখানে ডিফ্র্যাকশন ঠিকই হয়েছে, ডিফ্র্যাক্টেড রেগুলির পরস্পর পরস্পরের উপরিপাতনের ফলে ব্যতিচার সংঘটিত হয়েছে। ব্যতিচার সংঘটনের ফলে পি বিন্দুতে যদি উজ্জ্বল বিন্দু তৈরি করতে হয় তাহলে শর্ত হবে ল্যামডার এন গুণিতক, আর যদি অন্ধকার বিন্দু তৈরি হয় তাহলে শর্ত হবে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক। এটাই হচ্ছে আমাদের চরম এবং অবমের শর্ত। ব্যতিচারের শর্ত যা ছিল, শুধুমাত্র সেখানে পথ পার্থক্যটা সম্ভবত ডিফারেন্স ছিল, বি সাইন থিটা ছিল। এখানে পথ পার্থক্য হচ্ছে এ প্লাস বি সাইন থিটা অনুরূপ বিন্দুগুলোর মধ্যে। এখানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে কোনো দুইটা বিন্দু না, এখানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে অনুরূপ বিন্দুগুলির মধ্যে পথ পার্থক্য। অনুরূপ বিন্দু দ্বয়ের মধ্যে পথ পার্থক্য, অনুরূপ বিন্দু দ্বয়ের মধ্যে পথ পার্থক্য হচ্ছে এ প্লাস বি সাইন থিটা। ওকে, ফাইন। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখান থেকে আমরা ডিফ্র্যাকশন রেটিং এর ডেফিনেশন কি বলছিলাম? সে কি করে? বিশ্লেষণী ক্ষমতা নির্ণয় করে এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে সহায়তা করে। তাহলে দেখি এখান থেকে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি কিনা। তাহলে এ প্লাস বি সাইন থিটা সমান সমান যদি এন ল্যামডা হয় তাহলে এখান থেকে লেখা যায় সাইন থিটা সমান সমান এন ল্যামডা ডিভাইডেড বাই এ প্লাস বি সমান সমান 1 ডিভাইডেড বাই এ প্লাস বি ফর্মুলা যেন কি ছিল? 1 ডিভাইডেড বাই এ প্লাস বি ছিল এন ল্যামডা। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি ল্যামডা সমান সমান সাইন থিটা ডিভাইডেড বাই এন। তাহলে এখানে যদি আমরা অপবর্তন কোণ যদি আমরা জানি, অপবর্তন কোণ বা ডিফ্লেকশন অ্যাঙ্গেল, এনটা হচ্ছে একক দৈর্ঘ্যে চির সংখ্যা, একক দৈর্ঘ্যে চির সংখ্যা, আর এন হচ্ছে এনতম উজ্জ্বল বিন্দু বা উজ্জ্বল বিন্দুর ক্রম, উজ্জ্বল বিন্দুর ক্রম, উজ্জ্বল বিন্দুর ক্রম। এই টার্মগুলো যদি আমাদের জানা থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা খুব ইজিলি আপাতিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো। আপাতিত আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমরা নির্ণয় করতে পারবো।
এই হচ্ছে আমাদের ডিফ্রেকশন গ্রেটিং এর চরম এবং অবময় শর্ত। এবার আমরা ডিফ্রেকশন গ্রেটিং এর একটু ইন্টেন্সিটি নিয়ে একটু আলোচনা করি। ইন্টেন্সিটি নিয়ে তোমাদের লেভেলে খুব একটা বেশি আলোচনা নেই, শুধুমাত্র গ্রাফটা নিয়ে আলোচনা আছে। আমরা শুধু গ্রাফটা নিয়ে আলোচনা করব, এত ডিপে যাব না। এখানে আমি অলরেডি এঁকে রাখছি ডিফ্রেকশন গ্রেডিং এর ক্ষেত্রে যে গ্রাফটা তৈরি হয়, সেই গ্রাফটা আচ্ছা, ডিফ্রেকশন গ্রেডিং এ ইন্টেন্সিটি গ্রাফটা হবে এরকম। আমাদের সেন্ট্রাল পয়েন্টে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পয়েন্ট যেখানে n = 0। যদি n = 0 হয় তাহলে আমাদের উজ্জ্বল চরম সেন্ট্রাল যে ব্রাইটটা, সেই ব্রাইটের পথ পার্থক্য হবে a + b sin θ = 0। a + b sin θ = 0। এটার জন্য হবে আমাদের ফার্স্ট অর্ডার ব্রাইট পয়েন্ট। ফার্স্ট অর্ডার ব্রাইট পয়েন্টের জন্য সেখানে হবে n = 1 এবং সেখানে হবে a + b sin θ = λ। ওকে, a + b sin θ = λ। তার মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য সে তার পথ পার্থক্য রেখে দেন হচ্ছে স্টার্ট হবে। তার মানে সেখানে সে সমদশা মিলিত হবে, যেগুলো আমরা অলরেডি ইন্টারফারেন্সে আমরা আলোচনা করে আসছি বা ডিফ্রেকশনে আমরা আলোচনা করে আসছি যে পথ পার্থক্য যদি সে একটা ল্যাম্ডা রেখে যায় তাহলে তারা পরস্পরের সাথে সমদশা মিলিত হয় এবং সমদশা মিলিত হতে পারে সেখানে সে উজ্জ্বল বিন্দু তৈরি করবে। আবার পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয়, তার মানে পথ পার্থক্যে যদি সে অর্ধেক ল্যাম্ডা রেখে আসে বা λ/2 রেখে আসে বা 3 λ/2 রেখে আসে বা 5 λ/2 রেখে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের সেখানে অন্ধকার বিন্দু তৈরি করবে। এখন আমরা দেখি যে এখানে সে কি করতেছে। আমি ধরে নিই পি হচ্ছে তার ফার্স্ট অর্ডার ব্রাইট পয়েন্ট। পি হচ্ছে তার ফার্স্ট অর্ডার ব্রাইট পয়েন্ট। এটা হচ্ছে পি, এটা হচ্ছে তার ও পয়েন্ট, এটা হচ্ছে তার পি পয়েন্ট। পি হচ্ছে তার ফার্স্ট অর্ডার ব্রাইট পয়েন্ট। তাহলে পি যদি তার ফার্স্ট অর্ডার ব্রাইট পয়েন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিই সে পথ পার্থক্যে শুধুমাত্র একটা ল্যাম্ডা রেখে গেছে। তার মানে এ এবং সি এর যে পথ পার্থক্য, এ এবং সি এর পথ পার্থক্যে সে শুধুমাত্র একটা ল্যাম্ডা রেখে গেছে। সে শুধুমাত্র একটা ল্যাম্ডা রেখে গেছে। ওকে, বি এবং বি এর যে পথ পার্থক্য, সেখানে সে শুধুমাত্র, তার মানে পথ পার্থক্যের মধ্যকার পার্থক্য হবে ধরো একটা ল্যাম্ডা। তার মানে বি এবং ডি এর পথ পার্থক্য হবে একটা ল্যাম্ডা। ঠিক একই রকম ভাবে ডি এবং এফ এর পথ পার্থক্য হবে একটা ল্যাম্ডা। কথা কি ক্লিয়ার? তার মানে সেখানে পি বিন্দুতে যেহেতু আমাদের পথ পার্থক্যগুলি একটা ল্যাম্ডা অনুরূপ বিন্দুগুলির মধ্যে পথ পার্থক্য এক ল্যাম্ডা করে, যার কারণে পি বিন্দুতে সে উজ্জ্বল বিন্দু তৈরি করবে। আচ্ছা, এটা হচ্ছে তার সেকেন্ড অর্ডার ব্রাইট পয়েন্ট। সেকেন্ড অর্ডার ব্রাইট পয়েন্টের জন্য সেখানে তার পথ পার্থক্য হবে a + b sin θ = 2 ল্যাম্ডা। তার মানে এই পয়েন্টে যদি যা মিলিত করতো, পয়েন্টটা যদি এটা হইতো, এই পয়েন্টে যদি যা মিলিত করতো, এই পয়েন্টে যদি যা মিলিত করতো, তার মানে আলোক রশ্মিগুলো যদি এই পয়েন্টে গিয়ে মিলিত করতো, তাহলে সেক্ষেত্রে এখানে তার পথ পার্থক্য 2 ল্যাম্ডা রেখে যেত, যার কারণে তার ব্রাইটনেসটা একটু কমে গেছে। সেন্ট্রাল ব্রাইট থেকে ফার্স্ট অর্ডার ব্রাইটটা একটু কমে গেছে, ফার্স্ট অর্ডার ব্রাইট থেকে আমাদের সেকেন্ড অর্ডার ব্রাইটটা একটু কমে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে
যেহেতু এখানে এন স্লিট, আমরা এর আগে আলোচনা করে আসছি ডাবল স্লিটের জন্য ব্যতিচার আলোচনা করে আসছি, সিঙ্গেল স্লিটের জন্য ডিফ্রেকশন আলোচনা করে আসছি। এখানে কিন্তু নাম্বার অফ স্লিটস অনেক, হাজার হাজার নাম্বার অফ স্লিটস, যার কারণে এখানকার যে গ্রাফটা আমাদের সিঙ্গেল স্লিটের জন্য গ্রাফটা কিন্তু এরকম ছিল, ব্রাইট পয়েন্ট ছিল, এরপর আস্তে 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 কমতেছে, ব্রাইটনেসটা কমতেছে। এখানে তো সিঙ্গেল স্লিট এরকম হাজার হাজার সিঙ্গেল স্লিট, যার কারণে হাজার হাজার সিঙ্গেল স্লিটের জন্য ডিফ্রেকশন যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা অনেকগুলি প্যাটার্ন তৈরি হবে, দুই পাশে অনেকগুলি প্যাটার্ন তৈরি হবে। এগুলা আমাদের আলোচনা করতে গেলে পরে এখানে আমাদের ইন্টেন্সিটি নিয়ে বিস্তারিত একটা আলোচনা আছে, যেটা কিনা তোমাদের লেভেলে নাই, তোমাদের লেভেলে শুধুমাত্র এতটুকুই আলোচনা আছে। এটাই হচ্ছে আমাদের ডিফ্রেকশন গ্রেটিং এর গ্রাফ। ঠিক একই রকম ভাবে এটাও হচ্ছে ফার্স্ট অর্ডার ব্রাইট পয়েন্ট, এটাও হচ্ছে সেকেন্ড অর্ডার ব্রাইট পয়েন্ট। ওকে, সো ডিফ্রেকশন গ্রেটিং এর মাধ্যমে আমরা চরমের শর্ত এবং অবমের শর্ত আমরা দেখলাম। তারপর হচ্ছে আমরা কিভাবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায় সেটা আমরা দেখলাম। এখন এখানে যদি আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা অনুধাবনমূলক কোশ্চেন আসে এখানে, যে ডিফ্রেকশন গ্রেটিং এর উপর যদি আমাদের আপাতিত আলোক রশ্মি বা উৎসটা, ডিফ্রেকশন গ্রেটিং এর উপর যে আলোক রশ্মিটা আপাতিত হয়েছে সেটার যে উৎসটা, সেই উৎসটা যদি এক বর্ণী আলোক উৎস না হয়ে যদি এটা সাদা আলো হয়, সাদা আলো হতো, তাহলে ডিফ্রেকশন যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা কিরকম হইতো, ডিফ্রেকশন প্যাটার্নটা কিরকম হইতো। দেখো, যদি সাদা আলোক রশ্মি থেকে, যদি সাদা আলো থেকে, সাদা আলোক উৎস থেকে যদি আলোক রশ্মি আপাতিত হতো, তাহলে আলোক রশ্মি যদি আপাতিত হতো, লেন্সের উপর যদি আলোক রশ্মি আপাতিত হতো, এটা পরস্পর পরস্পর সমান্তরাল হয়ে গেছে, আচ্ছা সমান্তরাল হয়ে গেছে, এখান থেকে আলোক রশ্মি গিয়ে সে একটা সেন্ট্রাল ব্রাইট তৈরি করতো, এটা হইতো সেন্ট্রাল ব্রাইট। তারপর ডিফ্লেক্টেড যে আলোক রশ্মিগুলো থাকতো, সেই ডিফ্লেক্টেড আলোক রশ্মিগুলি দুই পাশে এরকম স্পেকট্রাম তৈরি করতো, ভিজিওরের একরকম একটা স্পেকট্রাম সে তৈরি করতো, একটা বর্ণালী তৈরি করতো, একটা বর্ণালী গুচ্ছ তৈরি করতো। এখান থেকে শুরু হইতো ভায়োলেট, সাদা আলোর একটা অঞ্চল থাকতো, তারপর সে একটা স্পেকট্রাম তৈরি করতো, রংধনুর মতো বর্ণালী, একটা বর্ণালী গুচ্ছ তৈরি করতো বা একটা স্পেকট্রাম তৈরি করতো। ঠিক একই রকম ভাবে এখান থেকে শুরু হইতো ভায়োলেট, আবার দূরে এরকম আরেকটা স্পেকট্রাম তৈরি করতো একই ফরমেশনে, দূরে আরেকটা একটি স্পেকট্রাম তৈরি করতো একই ফরমেশনে। তার মানে যদি সাদা আলোক রশ্মি যদি আমার ডিফ্রেকশন গ্রেটিং এর উপর যদি আপাতিত হতো, তাহলে তার সেন্ট্রাল ব্রাইটে সাদা আলো তৈরি করতো, সাদা আলো তৈরি করতো, সেন্ট্রাল ব্রাইটে সাদা আলো তৈরি করতো, এবং তার দুই পাশে এরকম স্পেকট্রাম তৈরি হতো, এরকম স্পেকট্রাম তৈরি হতো, সাদা আলো তৈরি করতো, এরপর দুই পাশে এরকম স্পেকট্রাম তৈরি হতো। সো এই হচ্ছে আমাদের ডিফ্রেকশন গ্রেটিং রিলেটেড যাবতীয় আলোচনা। তোমাদের লেভেলের জন্য শুধুমাত্র এতটুকুই আছে। এটাই হচ্ছে আমাদের ডিফ্রেকশন গ্রেটিং। এখান থেকে কিন্তু আমাদের প্রচুর অঙ্ক থাকে, আমরা দেখবো আস্তে আস্তে অঙ্কগুলি। তো আজকে লেকচার এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা পোলারাইজেশন পড়ে আমরা এই লেকচারটা শেষ করে দেব, এই টোটাল চ্যাপ্টারটি আমরা কমপ্লিট করে দেব। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।